সরকারের নীতির কারণে ৩ বছরে দেশের অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অগ্রগতি ধরে রাখতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। ৫ জানুয়ারি নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। রাজনৈতিক ভুলই কারণ বলছেন শীর্ষ নেতারা। ৫ দিনেও কুল কিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। আরও এমপির উপর হামলার আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী শপথ নেবেন আজ। সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর সহ ৩৬ কাউন্সিলরও দায়িত্ব নিচ্ছেন। এবং ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে আজও বের হচ্ছে ধোঁয়া। বুলডোজার দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গত কয়েক বছর ধরে ক্রমেই গতিশীল হচ্ছে অর্থনীতির মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত ৩ বছরে সে ধারাবাহিকতা আরও ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা না গেলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হবে অগ্রগতি। দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩ বছর পর সরকারের কর্মকাণ্ড নিয়ে এমন মূল্যায়ন দেশের বিশিষ্টজনদের। রিপোর্ট এহসান জুয়েলের। একসময়ের উন্নয়নশীল দেশের তোকমা থেকে বেরিয়ে বাংলাদেশ হাঁটছে মধ্যম আয়ের পথে। মানুষ এখন স্বপ্ন দেখতে জানে বলেই এদেশে হচ্ছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬% ছাড়িয়েছে বেশ আগেই। ইতিবাচক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। কৃষিতে অধিক ভর্তুকি, রপ্তানি শিল্পকে উৎসাহ দেয়া সহ বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি খাতেও। সরকারের বর্তমান নীতি ও কৌশলের কারণেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। ৩ বছর আমাদের দেশের অর্থনীতি, আমাদের সমাজনীতি ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ এখন বিশ্বে একটা মোটামুটি সমীহ জায়গা নিয়ে একটি নাম। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে। এবং এটা কেন আসতে পারছে? একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। অর্থনীতিবিদরা বলছেন বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। গত ৩ বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতা যেন সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। বিনিয়োগ ওইভাবে বাড়েনি স্থিতিশীল থাকা সত্ত্বেও। তার কারণ যারা বিনিয়োগ করেন তারা ১ বছরের অবস্থা দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যতেরও চিন্তা করেন কি করতে পারে। বিশ্লেষকরা বলছেন সরকার দেশের সার্বিক উন্নতির বিষয়ে যে নীতি এবং কৌশল নিচ্ছে তা ইতিবাচক হলেও তার বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ এখন হাঁটছে ২০২৫ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তবে দেশে এখনো ৪ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছেন, যাদের মধ্যে ২ কোটি মানুষ অতি দরিদ্র। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা গেলে এবং দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই অর্জন করা সম্ভব হবে অদম্য বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ৫ জানুয়ারি নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন কিছু রাজনৈতিক ভুলের কারণে পিছিয়ে গেছে দল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী রাজনীতি। এই অবস্থা থেকে উত্তরণে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলেও অনেকেরই রয়েছে ভিন্ন ভাবনা। কারো মুখাপেক্ষী না হয়ে জনগণের শক্তিকে কাজে লাগানোর পক্ষে তাদের মত। বিস্তারিত জানাচ্ছেন সালাহউদ্দিন সুমন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনের ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয়। নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি। ওই দিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ৩ মাসের ওই কর্মসূচি ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি।
গত বছরের 19শে মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে 502 সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ। আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। আমরা নিজেরাই স্যাটিসফাইড না, কারণ সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না। কারণ আমরা কোনো থানায় একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। দলের স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাইরের শক্তির উপর নির্ভর করছে সরকার। সেই শক্তিকেই এখন নিয়ামক ভাবছেন তিনি। সরকার তো পরিচালিত হয় অন্যখান থেকে, দেশের বাইরে থেকে। সেই শক্তিটা বড় শক্তি। সেই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি দয়া না করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমাদের দলে কেউ কেউ আশায় আছে যে কেউ দেবে, বাট এটি কখনোই সম্ভব না। সুতরাং জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করা উচিত। যদি একটু সময় লাগে তবুও জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই, কারো দয়া নয়। সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য এই শীর্ষ নেতার। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে। ইদানিং এর গত 2-3 বছর যে রাজনীতি আমরা করেছি, এই রাজনীতির জনকল্যাণের কিছু হয়নি এবং এই রাজনীতির ফলে জাতীয়তাবাদী আদর্শ দুর্বল হয়েছে আরো। আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল, টিপাইমুখ, ফারাক্কা ও তিস্তা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী শপথ নেবেন আজ। এ সময় তার সঙ্গে শপথ নেবেন সেখানকার নির্বাচিত 27 জন সাধারণ কাউন্সিলর এবং 9 জন সংরক্ষিত নারী কাউন্সিলর। সকাল 10টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানায়, অনুষ্ঠানে মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেনকে 75,000 ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভী। সময় সংবাদে আরো থাকছে, ময়মনসিংহ শহরের বিভিন্ন রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে নগরবাসী। কঠোর পদক্ষেপের আশ্বাস পৌর মেয়রের। সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও কোনো কুল কিনারা হয়নি। পরিবারের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই এই ঘটনা সঙ্গে জড়িত। অবশ্য হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি কারো কারো। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন শাখাটার সংসদ সদস্য। পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। একটা ছেলে ঘুরে দাঁড়াচ্ছে, তার মুখমন্ডল গোলাকৃতি বাচ্চা করে ও অস্ত্র উঁচিয়ে বলছে, আর এক পাগালে জানে শেষ করে দেয় কথা বলে আক্রান্ত করেছে। ঘটনার দিন বাড়িতে থাকা এমপি লিটনের শ্যালক বেদারুল ইসলাম বেতার হত্যাকাণ্ডের বর্ণনা দেন এভাবেই। জামাত শিবিরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ধারণা খুরশিদ জাহান স্মৃতির। আর জামাতের বাইরেও কেউ জড়িত কিনা তা উদ্ঘাটনের দাবি জানান নিহত লিটনের বোন ও মামলার বাদী। প্রত্যেক মাসে হুমকি, মেসেজের পর মেসেজ, অনেক ভিডিও করা হয়েছে। এই চক্র ছাড়া কে করবে? আর জামাতকেও বলেছি, কারণ এটা তো আমাদের এখানকার একটা সমস্যা ছিল। আমরা সবকিছুই ভাবতেছি এখন। হত্যাকারী খুঁজে বের করতে হলে যতগুলি পয়েন্টে যাইতে হবে সবগুলিতেই তারা বের করবে। এদিকে হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান লিটনের ঘনিষ্ঠ ও সাবেক ছাত্রলীগ নেতা। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন গাইবান্ধার সাঘাটার সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের অনেক লোকজন ওনার সাথে একটা বাক বিতণ্ডায় ভুগতেছিলেন। ড্রয়িং রুমে সে একা বসে আছে। এই খবরটা খুনিদের কাছে কিভাবে গেল, প্রশ্নটা আসলে এইখানে অবশ্যই থেকে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই ইনভেস্টিগেশনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটা অপচেষ্টা মাত্র। আর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, প্রকৃত অপরাধীদের ধরতে তদন্ত চলছে। আমরা কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সঠিক যে জড়িত তাকে
খুঁজে বের করা হবে যে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে দেশকে অস্থিতিশীল করতে অন্যান্য সংসদ সদস্যদের ওপরও গাইবান্ধার এমপি লিটনের মতো হামলা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ পুলিশ কর্মকর্তারা বলছেন, নানা কারণে এলাকায় সংসদ সদস্যরা হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এই অবস্থায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে হেডকোয়ার্টার। এখন থেকে চাইলেই গানম্যান পাবেন সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা নানা দিক নিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জামায়াত শিবির কিংবা জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি। এক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকারকে বিব্রত করতে একটি চক্র পরিকল্পিতভাবে অন্যান্য সংসদ সদস্যদের উপর গুপ্ত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। এটি নতুনভাবে চিন্তা করা হচ্ছে যে এটি এই ধরনের টার্গেট কিলিং এর অংশ কি। টার্গেট কিলিং যদি করে তাহলে তো সে ব্যক্তিটার লোকাল রেপুটেশন বা উনি রাজনৈতিক নেতা হিসেবে কেমন সেটি কিন্তু লক্ষ্য না। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াত শিবিরের নাশকতা প্রতিরোধ এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কারণে গুপ্ত হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা খোদ সংসদ সদস্যদের। যেহেতু সীতাকুণ্ড উপজেলাটা একসময় জামায়াত শিবিরের এবং জঙ্গির একটা আস্তানা ছিল, সেই আস্তানাতে আমি যখন কাজ করতেছি সংখ্যায় সবসময় থাকে। এমপিদের উপর এই হামলার আশঙ্কা হচ্ছে, এটা রাজনৈতিক বিবেচনায়, এটা কোনো আর্থিক বা কোনো অন্য সুবিধার বিবেচনায় নয়। পুলিশ প্রশাসন নজর রাখবে আমাদের যাতায়াতের উপরে, আমাদের চলাফেরার উপরে, আমাদের খোঁজ খবর নেবে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আমার তো জনগণের সাথে থাকতে হবে। এই অবস্থায় নির্বাচনী এলাকায় অবস্থানরত সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার বিশেষ নির্দেশনা দিয়েছে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে। অনেক এমপিদের সাথে আমরা যোগাযোগ করছি এবং আমরা আমাদের অফিসার ইনচার্জদের সাথে কথা বলেছি তাদের থ্রেট এবং ঝুঁকি এটা অ্যাসেস করার জন্য যে কেমন ঝুঁকি তাদের আছে। যদি সার্বক্ষণিক পুলিশ তার সাথে রাখা প্রয়োজন মনে করেন সেটি করবেন, এবং গানম্যান যদি এমপি মহোদয়রা চান এবং তার ঝুঁকি বিবেচনা করে যদি আমরা মনে করি সেটিরও ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রোটোকলের আওতায় ভিআইপি হিসেবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা পুলিশি নিরাপত্তা পান। এমপিরা এর বাইরে থাকলেও তারা এই সুবিধা পাবেন এখন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার কারণেই বিএনপি জামাত চক্রের হাতে গাইবান্ধার সংসদ সদস্য লিটনকে প্রাণ দিতে হয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথ সভার সূচনা বক্তব্যে একথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, সংসদ সদস্য হত্যাকারীদের অবিলম্বেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় অতীতের যে কোনো সরকারের চেয়ে আওয়ামী লীগ সফল হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গাইবান্ধা এমন একটা জায়গা যেখানে এই বিশেষ করে সুন্দরগঞ্জ, এখানে হচ্ছে একেবারে জামাতের একদম একটা মানে সন্ত্রাসী এলাকা। যেহেতু ও জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এমনকি গোলাম আজম ওখানে মিটিং করতে যায়, সেই মিটিং ও করতে দেয়নি, বাধা দেয়। সেই থেকে জামাতের একটা ক্ষোভ ওর উপর সবসময় ছিল এবং ওখানে তারা জামাত বিরোধী একটা অবস্থান নিয়ে শক্তভাবে সে ছিল। আমাদের স্বাধীনতার পক্ষে শক্তিকে সবসময় সাহায্য করত, যে কারণে আজকে তাকে জীবনটা দিতে হলো। এই যুদ্ধ অপরাধীর বিচার ঠেকানোর জন্য এরা এই তাণ্ডব শুরু করেছিল, খালেদা যেতে কোনো সন্দেহ নাই। আর জীবন দিয়ে গেল আজকে আমাদের একজন সংসদ সদস্য। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আরো সোচ্চার হতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও যেভাবে খুঁজে বের করে তাদেরকে শাস্তি আমাদের দিতে হবে। আমাদের 3 বছর পূর্ণ হলো। বাংলাদেশের ইতিহাসে এত সফলভাবে কোনো সরকার দেশ চালাতে পারেনি যেটা আমরা করতে পেরেছি। যারা দেশের উন্নয়নে বাধা দেয় তাদের ক্ষমতায় আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে রংপুর বিভাগের 5 জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একথা বলেন। এ সময় তিনি গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। ওই অনুষ্ঠান থেকেই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় হিসেবে
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরতে উত্তরের জনপদ রংপুর বিভাগের 5 জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভিডিও কনফারেন্সে জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত শোনেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। ওই এলাকার মানুষকে সবসময় নিরাপত্তা দিত, তাকেই নির্মমভাবে হত্যা করেছে। একজন সংসদ সদস্য নির্বাচিত প্রতিনিধিকে এভাবে হত্যা করা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এর বিচার হবেই বাংলার মাটিতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো যেভাবে হোক এদেরকে খুঁজে বের করতে হবে। কনফারেন্সের এক পর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপারের কাছে 2013 সালে বিএনপি জামায়াতের হামলায় 4 পুলিশ হত্যা মামলার অগ্রগতি জানতে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বলেন, যারা জনকল্যাণে বাধা দেয় তাদের ক্ষমতায় আসার অধিকার নেই। যেভাবে তাণ্ডব চলছে 13-তে, 14-তে, 15-তে, তো এই আসামিগুলি যদি দ্রুত না ধরা পড়ে তাহলে তো এই আজকে তো একজন আমার এমপিকে হত্যা করলো, এরপর যে আরো কত ঘটনা ঘটবে কে জানে। কাজে এটার জন্য কঠোর একটা ব্যবস্থা নিতে হবে। জনগণ বিরোধী কাজ করে তারা যেন ভবিষ্যতে আর ক্ষমতা আসতে না পারে, সেই ব্যবস্থাটা নিলেই কিন্তু আর দুষ্টিদের কিছু থাকবে না। এর আগে ভিডিও কনফারেন্স করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ওয়াজিদ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট এবং 1000 আসন বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। মেধাবীরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের সিদ্ধান্ত প্রতি জেলায় অন্তত একটা করে বিশ্ববিদ্যালয় হবে, কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে। অর্থাৎ ঘরের খেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। একটা বিষয় সকলকে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস, এর হাত থেকে আমাদের ছাত্র সমাজকে মুক্ত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দিন পার হয়ে গেলেও পুড়ে যাওয়া গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্যোগে মার্কেটটির পেছনের অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। মার্কেটের ভেতরে দোকান মালিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বহিরাগতরা যাতে মার্কেটে প্রবেশ করতে না পারে সেজন্য মার্কেট এলাকা আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। সকাল 11টার দিকে আগুন লাগার কারণ চিহ্নিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবেন। গত সোমবার রাত 2টার দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের 2য় তলা থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, দর্শক, গুলশানে সোমবার রাতে ডিএনসিসি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং প্রচন্ড পরিমাণে ধোঁয়া উঠছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে কাঁচা বাজারের যে ব্যবসায়ীরা আছেন তাদেরকে ছোট পরিসরে হয়তো মার্কেটের সামনে একটি ব্যবস্থা করে দেওয়া হবে। তো কিছুক্ষণ আগে এই ব্যাপারে আমার ওখানকার ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। তারা যেটা আমাদেরকে বলেছেন যে তাদের একটি প্রতিনিধি দল আজকে মেয়রের সাথে কথা বলবেন। মেয়রের সাথে কথা বলার পরে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে কবে এই তাদের ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে দুপুরে সার্বিক বিষয় নিয়ে কিন্তু উত্তরের মেয়র আনিসুল হক সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই মার্কেটটি রয়েছে, এই মার্কেটের পিছনের অংশে এই মুহূর্তে আমি রয়েছি। এই পিছনের অংশে এখন বুলডোজার দিয়ে যে দেওয়ালগুলো আছে ভেঙে ফেলা হচ্ছে যাতে ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করতে পারে। তো ভিতরে প্রবেশ করলে হয়তো বিভিন্ন স্থানে ছোট ছোট যে আগুনগুলো জ্বলছে সেই আগুনগুলো তারা নিভিয়ে ফেলতে পারবে। তো এখানে যে কাজ করছে যারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে পিছনে 2টি ভবন রয়েছে, 2টি ভবনকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়েছে কিছুক্ষণ আগে, যাতে একটির আগুন আরেকটির মধ্যে ছড়িয়ে যেতে না পারে বা আগুন যাতে নতুন করে ছড়াতে না পারে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই মার্কেটটিতে আগুন লেগেছে তার পাশে একটি মার্কেট রয়েছে, যে মার্কেটের 7 তলায় একটি গার্মেন্টস রয়েছে। এই গার্মেন্টসটি কিন্তু গত 2 দিন বন্ধ ছিল, আজকে গার্মেন্টসটি খোলা হয়েছে, কিন্তু এই গার্মেন্টসের যারা কর্মী আছেন তারা কিন্তু কাজ করতে পারছেন না। আমরা দেখেছি যে ধোঁয়ার কারণে কিন্তু তারা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং
তারা যেটি বলেছেন যে তারা আসলে ভিতরে এত প্রচন্ড পরিমাণে ধোঁয়া আশেপাশে, তারা কিন্তু ধোঁয়ার কারণে টিকতে পারছেন না। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ভবনটিতে আগুন ধরেছে, এই ভবনটি কিন্তু 4 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং এই পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরও কিন্তু ব্যবসায়ীরা এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সকল রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে এখানে একটি বুলডোজার দিয়ে আসলে কাজ করা হচ্ছে। এছাড়া বাকি কিন্তু 2টি বুলডোজার এখানে তৈরি রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে কিন্তু আসলে এখানে প্রস্তুত আছে সব রকম। এছাড়া আপনাদের আরেকটু জানিয়ে রাখতে যে পুরো মার্কেটটি কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছেন, একমাত্র দোকানের মালিক ছাড়া আর কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা বলেছেন যে এখানে একটি, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে একটি কিন্তু বুথ চালু করা হয়েছে এবং মালিক এবং অন্যান্য শ্রমিক যারা আছে তাদের যে কোনো সমস্যার জন্য এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিত আছেন, তারা কিন্তু তাদের সমস্যাগুলো শুনছেন এবং সমাধানের চেষ্টা করছেন। তো দর্শক, এই মুহূর্তে আসলে এতটুকুই বলা যায়, এখানে আগুন এখনো জ্বলছে এবং ভিতরে প্রচন্ড পরিমাণে ধোঁয়া উঠছে। এখন দেখার বিষয় আসলে কত তাড়াতাড়ি আসলে ভিতরে যে আগুনটি জ্বলছে ফায়ার ভিতরে প্রবেশ করে এই আগুনটি নিয়ন্ত্রণ করতে পারে বা এই আগুনটি বন্ধ করতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তামিমের কাছে। প্রায় 3 দিন পার হয়ে গেলেও পুড়ে যাওয়া গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আর সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ। রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত প্রায় 12:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের মসজিদ গলি সংলগ্ন এলাকার একটি ভবনের 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে দমকল বাহিনীর 5টি ইউনিট। কিছু সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে দমকল কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, জানালেন প্রধান নির্বাচক। নিজেদের সেরাটা দিতে পারলে কন্ডিশন কোনো বিষয় নয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে আজ বকশীবাজারের বিশেষ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। গত বছরের 22 ডিসেম্বর আজকের এই দিন ধার্য করা হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করার সময় আবেদন মঞ্জুর করে আদালত এদিন ধার্য করেন। বিএনপি সূত্র জানিয়েছে, সকাল 11টার দিকে আদালতে যেতে পারেন বেগম জিয়া। বিএনপি নেত্রীর আদালতে যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগে এনে বেগম জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মৌলভীবাজারে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রাতে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ওই এলাকায় রায়েল আহমেদ নামের এক দুর্বৃত্তকে ধরতে গেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলায় মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুল মালিক ও কনস্টেবল বজলুল করিম গুরুতর আহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে পুলিশ একজনের লাশ উদ্ধার করে। এদিকে আহত পুলিশ সদস্যদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ শহরের বিভিন্ন রাস্তায় বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী। যানজট, দুর্ঘটনা সহ নানা সমস্যায় পড়তে হয় তাদের। দিনের পর দিন শহর জুড়ে এই অবস্থা চলতে থাকলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ট্রাফিকিং কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আর পৌর মেয়র আশ্বাস দিলেন, রাস্তা চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাইমাকন্দের তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। ময়মনসিংহ বিভাগীয় শহরের রাস্তাঘাটে বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে দুর্ভোগে পড়ছেন শহরবাসী। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই শহরের বেশিরভাগ রাস্তায় যত্রতত্র ইট, পাথর, বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। এতে রাস্তায় বাড়ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও দুর্ভোগ নিরসনে নেই কোনো উদ্যোগ। চলাচলের সময় দেখা যায় ইট, বালু, পাথর রাস্তাঘাটে সর্বত্র রেখে দেয়। যাওয়ার সময় আমাদের খুবই অসুবিধা হয় যাতায়াতে। অফিসে যাইতে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইতে দেখা যাইতে রাস্তার মাঝখানে ইট, পাথর, বালু নানান কিছু রেখে রাখছে। আমাদের যারা সাধারণ মানুষ তাদের অনেক অসুবিধা হয়। আমরা যারা ব্যবসায়ী তাদের সমস্যা হইতেছে,
আর ছোট শহর এই জায়গায়, তো আমাদের চলাচলের খুব সমস্যা হয়ে যাচ্ছে আর কি। ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও বলছেন রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় তাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে। এমনিতেই যানবাহনের তুলনায় অপ্রতুল রাস্তা, তার মধ্যে যখন মাঝে মাঝে দেখা যায় যে নির্মাণ সামগ্রী এবং বিভিন্ন দোকানপাটের মালামাল পড়ে থাকে, অবশ্যই যান চলাচলের বিঘ্ন ঘটে। অবশ্য পৌর মেয়র জানালেন রাস্তা চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে অভিযান অব্যাহত রেখেছি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা জরিমানা করছি এবং ভবিষ্যতে আরো কঠোরভাবে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এই অবস্থার আমরা পরিত্রাণ ঘটাবো। ময়মনসিংহ শহরের শতাধিক স্থানে রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে কাজ চলছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সংস্কারের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভোলার 15 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। প্রান্তিক মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এসব স্বাস্থ্যকেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে নিজেই অসুস্থ হয়ে পড়ে আছে। ভয়ে কেন্দ্রগুলোতে আসা বন্ধ করেছে রোগীরা, আর আতঙ্ক উৎকণ্ঠায় দায়িত্ব পালন করছে চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের কথা জানালেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গর্ভবতী সেবা, শিশুদের পরিচর্যা, ইপিআই, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ সহ অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য জেলার 7 উপজেলায় 47টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। 80-র দশকে নির্মিত এসব স্বাস্থ্য কেন্দ্রগুলোর অর্ধেকই সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে আলীনগর, ভেলুমিয়া, পূর্ব ইলিশা, উত্তর জয়নগর, চরমানিকা, হাসাননগর, দেওলা, বদরপুর ও চাচড়া সহ 15টি কেন্দ্র ব্যবহারের অনুপযোগী। এসব ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ায় চিকিৎসা সেবা নিতে আসছেন না রোগীরা। এই অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা জানালেন আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটানো কর্মকর্তা কর্মচারীরা। বড় বড় চাকা ভাঙা পড়ে এবং পড়িও গেছে, খুব ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় এটার ভিতর আতঙ্ক থাকি, কখন কোন সময় বিরাট আকারে দুর্ঘটনা ঘটে। এখানকার আশেপাশের লোকজন ভাঙাচোরা হওয়ার কারণে এই কেন্দ্রের স্বাস্থ্যসেবা নিতে আসতে চায় না। তারা টাকা দিয়ে হলো বাইরে স্বাস্থ্যসেবা নেয়। এখানের অবস্থা খুবই খারাপ, এখানে বাচ্চাদের ঢুকতেই ভয় করে আমাদের। জরাজীর্ণ ভবনের কারণে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সহ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে স্বীকার করে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা জানান, শিগগিরই ভবনগুলো সংস্কারের মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। মাত্র 12 থেকে 14টি এফডব্লিউসি আছে যেখানে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা দিতে পারিনি। আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে চিঠি লিখেছি। এই বছরে আমরা আশা করতেছি যেই 7টি এফডব্লিউসি আমরা সংশ্লেষ করতে পারবো, কারণ এগুলি টেন্ডার হয়ে গেছে। জেলার 20 লাখ মানুষের মধ্যে প্রায় 4 লাখ প্রান্তিক মানুষ এই 15টি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার আওতাধীন। সময় সংবাদ, ভোলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজার স্টলের ভিড়ে নজর কেড়েছে ঘর সাজানোর বিভিন্ন স্টল। দেশি বিদেশি উদ্যোক্তারা তাদের বাহারি ডিজাইনের শোপিস নিয়ে হাজির হয়েছেন মেলায়। মেলা এখনো তেমন জমে না উঠলেও দর্শনার্থীদের ভিড় রয়েছে। সুন্দর গোছানো একটি ঘর সবার কাছেই কাঙ্ক্ষিত। এই ঘরকে আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টারও শেষ নেই। চাহিদার কথা বিবেচনায় রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শোপিসের স্টলগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। দেশি বিদেশি এসব স্টলে বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের ঝাড়বাতি, আর্টিফিশিয়াল ফুল আর নজর কাড়া শোপিস। চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ডের এসব পণ্য 150 টাকা থেকে 50,000 টাকায় বিক্রি হচ্ছে। These all handmade, all Turkish. This Murano glass, this brass, this every same color, no problem. This mirror, oak, this polyester, Allah Muhammad. শোপিস আমাদের লাইট স্টার্টিং প্রাইস 1500 টাকা, হাইয়েস্ট প্রাইস 52,000, 1,50,000। এখন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট শুরু হয় না। ডিসকাউন্ট শুরু হইলে আমাদের আরো প্রাইস কমে যাবে। আমাদের ফ্লাওয়ারগুলি কাস্টমারের বেশি চাহিদা, যেমন এই ফ্লাওয়ারের শোপিস আছে, এগুলি আছে, অর্কিড আছে। এখনো মেলা জমে না উঠলেও ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে এসব স্টল। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য কিনতে স্টল ঘুরে বেড়াচ্ছেন তারা। কিছু কিছু জিনিস আবার রেঞ্জের মধ্যে আছে, তো এরকম মোটামুটি ঠিক আছে। দেখতেছিলাম আইটেমগুলো ভালো লাগছিল, তো আইটেমগুলো দেখার মতোই, সৌন্দর্য আছে অনেক, তবে এটা আর্টিফিশিয়াল তো অনেক যত্নের বিষয় আছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে শোপিসের বাজারে বিদেশি পণ্যের একচেটিয়া আধিপত্য থাকলেও এখন দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের শোপিস। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা।
একের পর এক সন্ত্রাসী হামলার পরও তুরস্কের পর্যটন খাতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়েনি। তুর্কি ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা ভয় এড়িয়ে নিজেদের মতো করেই ছুটি কাটাচ্ছেন। যদিও পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় দেশটির জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পর্যটন শিল্পের আয় আগের চেয়ে কিছুটা কমেছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান তুরস্ক। ইতিহাসখ্যাত সুলতান আহমেদ, ব্লু মস্ক, হাজিয়া সোফিয়া সহ প্রকৃতির শোভা মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। কিন্তু গত কয়েক বছর ধরে তুরস্কে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার ঘটনায় সেদেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। সবশেষ শনিবার সেখানকার এক নাইট ক্লাবে বর্ষবরণ অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ৩৯ জন নিহত হয়। এসব ঘটনায় তুরস্কের নতুন পর্যটকের সংখ্যা কমলেও যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন স্থান ঘুরে ছবি তুলে হইহুল্লোড় করেই সময় কাটাচ্ছেন। ইস্তাম্বুল খুব সুন্দর জায়গা। এখানে আমিও আমার স্ত্রী খুব সুন্দর সময় কাটাচ্ছি এবং আরো 5 দিন থাকবো। এর আগে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমাদের। তুরস্কে ঘুরতে আসা যুদ্ধবিধ্বস্ত ইরাকের নাগরিক আলীর মুখেও শোনা গেল একই রকম কথা। আমি সাম্প্রতিক হামলার ব্যাপারে শুনেছি, যেখানে 44 জনের মতো নিহত হয়েছে। তবে আমরা ভীত নই, আমরা আমাদের ভ্রমণ অব্যাহত রাখবো। আর এই জার্মান নাগরিক এক ধাপ এগিয়ে বললেন তারা এখানে নিশ্চিন্তেই ভ্রমণ করছেন। আমি বলবো না আমরা এখনো কিছুটা নার্ভাস। পরিকল্পনা মতোই আমাদের ছুটি কাটাচ্ছি, অন্যভাবে চিন্তা করার কিছু নেই। সত্যি কথা বলতে এটা যে কোনো সময় যে কারো সাথেই ঘটতে পারে। পর্যটন মৌসুমে বর্ষবরণ উৎসবে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বলেছে তুর্কি সেনাদের অংশ নেয়ার বিরুদ্ধে প্রতিশোধ ছিল এটা। যদিও কয়েকদিন আগে একটি জঙ্গি সংগঠনের অনলাইন বার্তায় ক্লাবের মতো জনসমাগম স্থলে হামলার হুমকির পর ইউরোপ জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার নিউ ইয়র্কের আটলান্টিক টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় কুইন্সের কাছে ফার রকওয়ে থেকে ব্রুকলিনগামী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে আহত হন 103 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এদের মধ্যে 11 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে চালকদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ। খেলার খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড সফর প্রসঙ্গ। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তেও আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই সঙ্গে 3 বিভাগে নিজেদের সেরাটা দিতে পারলে এই ম্যাচের মধ্য দিয়েই টাইগাররা আবারও জয়ের ধারায় ফিরতে পারবে বলে জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। টি-20 সিরিজ বাঁচাতে হলে জয় ভিন্ন কোনো পথ নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডে আসার পর একটি ওয়ানডে এবং সিরিজে প্রথম টি-20তে জয়ের দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু কি কারণে হলো না সেই বিষয়টি জেনে নেব বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। আসলে নান্নু ভাই, কি কারণ হলো না আপনার মনে হয়? এখানে তো একটা চ্যালেঞ্জিং যাচ্ছে আমাদের কন্ডিশন নিয়ে, খুব ঠান্ডা এবং অনেক সময় দেখা যায় ঘন্টা ঘন্টা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনার বাতাস বেশি করে, বল সুইং করে বেশি। এটার সাথে আর একটা ভেন্যুতে তো আমরা 2-3টা ম্যাচ খেলছি না, তো প্রতিটা ভেন্যু চেঞ্জ হচ্ছে, তো সেই হিসাবে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হচ্ছে। প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে, ব্যাটিংটা যতটুকু অ্যাডজাস্ট করার আছে ভালোই করছে, বাট বোলিংটাও একটু ভালো হয়নি। তো ওভারঅল টোটাল পারফরমেন্স আপনি দেখবেন যে যদি ভালো নয় ম্যাচ যেটা ডিফিকাল্ট। তো আমার বিশ্বাস যে যেহেতু অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছে, তো আজকে ওয়েদার দেখলাম একটু ড্রাই আছে অনেক, তো সেই হিসেবে মনে করি যে এটা দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে। খেলোয়াড়দের অনুশীলনে দেখলাম বেশ আত্মবিশ্বাসী, পরের ম্যাচে আসলে তারা ঘুরে যাবে। এখন একাদশটা কি রকম পরিকল্পনা করেছেন? সেম টিমই খেলছে গত টি-20 ম্যাচে যেটা খেলেছে, আর প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট আছে, কারণ ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে এবং চেষ্টা করছে, প্র্যাকটিস করছে, হার্ড ওয়ার্ক করছে। তো সেই হিসাবে মনে করি যে একটা জয় টিমের পুরো চেহারাটা চেঞ্জ করে দিতে পারবে। তো আমরা আগামীকালের খেলাটার জন্য আমরা অপেক্ষা করছি। ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট যে আমরা ভালো করব। সেক্ষেত্রে মানে সিরিজে ফেরার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? অবশ্যই আশাবাদী, কারণ একটা ম্যাচ জিতলে তো প্লেয়ারদের আরো মন মানসিকতা অনেক উপরে চলে যাবে, আত্মবিশ্বাস বাড়বে। তো সেই হিসাবে মনে করি আগামীকাল যদি আমরা জয় পাই তো ইনশাল্লাহ দেখবেন পরবর্তী টেস্ট ম্যাচগুলো যথেষ্ট ভালো খেলবে। যেমন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, একটি জয় বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। ঠিক একটি জয়ের জন্য বাংলাদেশের মানুষের তীর্থের কাকের মতো চেয়ে আছে, সেই প্রত্যাশায় আগামীকালকের ম্যাচে প্রতিফলন ঘটবে, এমনটাই সবার প্রত্যাশা। মাউন্টেন মাগুনির বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড।
দর্শক, এই মুহূর্তে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। তামি মাউন্টেন মাও মাগুন বা মাঙ্গানাই এই এমনই ভাবে হয়তো অনেকের মুখে উচ্চারিত হচ্ছে। আসলে নামটা কি হবে ভেন্যুর নামটা? আসলে ভেন্যুর নামটা আসলে মাউন্ট মাঙ্গুনাই। এখানে কারণ নাম নিয়ে এত কনফিউশন অনেকের মাঝে দেখা দিয়েছে, অনেকে সন্দেহান আসলে নামটা উচ্চারণটা কি হবে, এরকম আমরা জানতে পাচ্ছি বা বুঝতে পারছি। কারণ এই জন্যই বাংলাদেশ ক্রিকেট দল এর আগে কখনোই কিন্তু মাউন্ট মাঙ্গুনাইতে এর আগে কখনোই খেলেনি, যে কারণে আসলে এই ভেন্যুর নামটা নিয়ে আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছেন। তবে তামিম, এর আগে আসলে আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ খবর হলো, আমরা বেশ কিছুক্ষণ আগে সময় সংবাদে এটা জানতে পেরেছি, আপনিও নিশ্চয়ই অবগত আছেন, যেটা হচ্ছে আমরা জানতে পেরেছি বাংলাদেশ দল আসলে সিরিজ নির্ধারণীয় মানে সিরিজের সমতা আনতে হলে এই একাদশটাকে, গত ম্যাচের একাদশটাকে অপরিবর্তিত রেখেছেন। আমাদের সাথে কথা বলেছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানি। তিনি জানিয়েছেন আসলে এই একাদশের উপরে আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের, কারণ যে 15 সদস্য দল ঘোষণা হয়েছে এখানে আসলে কাকে বাদ দিয়ে অপশনটা কার পরিবর্তে কাকে নেবে সেটা আসলে ওই রকম আসলে ব্যাকআপ তারা পেয়ে উঠছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে নেপিয়ারের যে উইকেটটা ছিল, আপনি জানেন যে আগের দিন পর্যন্ত আমরা বিভিন্ন কিউরেটর বা স্থানীয় যারা মাঠকর্মীরা আছেন বা এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি বা বিভিন্ন ক্রিকেটের পরিসংখ্যান ঘেটে জেনেছিলাম যে আসলে নেপিয়ারের উইকেটে ম্যাকলিন পার্কে বেশ রান ছিল, কিন্তু আমরা পরবর্তীতে ম্যাচে কিন্তু দেখেছিলাম দারুণ গতি এবং বাউন্স ছিল। আমরা এখানে এসে যেটা জেনেছি আসলে মাঙ্গানুয়ের ওভালের উইকেটে কিন্তু বেশ ভালো রান আছে। সচরাচর তাদের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন হলো টি-20 লিগ তাদের শুরু হয়েছে, এখানে কিন্তু বেশ ভালো রান আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আসলে কালকে সকালে হয়তো এই উইকেট বৈচিত্র্য আচরণ করতে পারে। এই জন্যই আপনি জানেন যে আজকে নিউজিল্যান্ডের অন্যতম বৈচিত্র্য গতিময় ফাস্ট বোলার, ইনসুইং আউটসুইং এর রাজা বলা হয় তাকে, আসলে বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট কথা বলেছেন। তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন, মানে আমরা অনেকটা ধরে নিতে পারি আসলে তিনি কালকের ম্যাচে খেলবেন। এবং গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি তাদের পেস অ্যাটাকটা কত সমৃদ্ধ, তারপরও কিন্তু ট্রেন্ট বোল্টকে একাদশে খেলানো হতে পারে। সেক্ষেত্রে আসলে একটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এসিড টেস্ট দাঁড়াবে তাদের পেস অ্যাটাককে সামলানোর জন্য। তো তামিম, এই ছিল আমার কাছে সর্বশেষ নিউজটা আপনার কাছে। দর্শক, নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই থেকে হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড দলের দ্বিতীয় টি-20 সবশেষ খবরাখবর। 12 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে 5 ওয়ানডেতে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ভুলে নতুন বছরে নতুন উদ্দীপনায় আসন্ন সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগ্রেসদের কণ্ঠে। এদিকে প্রোটিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে সেভাবেই দল প্রস্তুতি নিচ্ছে বলে জানান কোচ। সজ্জাদুন রবিলায় পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ডে নারী এশিয়া কাপে ভরাডুবির পর এবার নতুন বছরের মিশন দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ। সে লক্ষ্যে সিরিজের ভেন্যু কক্সবাজারে নতুন উদ্যমে অনুশীলন করছেন জাহানারা পান্নারা। কারণ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের আগে এই সিরিজটি নিজেদের প্রস্তুতির শেষ সুযোগ বাংলার নারীদের জন্য। প্রোটিয়া নারী দলের শক্তিমত্তা সম্পর্কে ধারণা থাকায় সকাল বিকাল 2 বেলা করে অনুশীলন করছে টাইগ্রেসরা। লক্ষ্য ব্যর্থতায় ভরা অতীতকে ভুলে নতুন বছরে ভালো কিছু করার, এমনটাই জানান দলের সদস্যরা। কেবল তো একদিন শুরু হলো, প্রস্তুতি শুরু করছে, আর সামনে কয়েকদিন আছে, আমরা ভালো ট্রেনিং পাচ্ছি, আশা করি আরো ভালো পাবো 10 দিনের মধ্যে। ভালো খেলবো, ভালো খেলতে পারলে জয় হবে নিশ্চয়। 3টা ছেলেদের সাথে ম্যাচ খেলবো, লং টাইম ক্যাম্প হয়েছে, তো আমাদের প্রিপারেশনটা মোটামুটি ভালো। ওরা একটা স্ট্রং টিম, তো আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আমাদের ভালো করতে হবে। এবং আমরা ওডিআই আর টি-20 অনেক ডিফারেন্স, তো আমরা যেটা করে আসছি সেটা চিন্তা করব না, আমরা এখন ফরওয়ার্ড দেখবো এবং ভালো করার চেষ্টা করব। এদিকে কোচ ডেভিড ক্যাপেলের মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচের এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। সাউথ আফ্রিকা স্ট্রং অপোজিশন। দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল, তবে আমরাও অনেকদিন ধরেই বিদেশি দলগুলোর সঙ্গে ম্যাচ খেলছি, অনুশীলনও করছি লম্বা সময় ধরে। আশা করছি সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে। টাইগ্রেসদের বিপক্ষে সিরিজ খেলতে 9 জানুয়ারি বাংলাদেশে আসবে প্রোটিয়া নারীরা। আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে 12 জানুয়ারি থেকে শুরু হবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকারের নীতির কারণে 3 বছরে দেশের অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অগ্রগতি ধরে রাখতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ।
5 জানুয়ারির নির্বাচনের পর 3 বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। রাজনৈতিক ভুলই কারণ বলছেন শীর্ষ নেতারা। 5 দিনেও কুল কিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। আরও এমপির ওপর হামলার আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী ও 36 কাউন্সিলর। এবং ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে আজও বের হচ্ছে ধোঁয়া। বুলডোজার দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।